আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? সবকিছু ওকে আছে কিনা একটু জানাবেন। ঠান্ডা কেমন পড়তেছে আপনাদের অঞ্চলে? খুব বেশি ঠান্ডা পড়ে? তাহলে আমরা আজকে বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। জি, সব কিছু ওকে আছে কিনা একটু নিশ্চিত হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ওকে, জি। প্রথমেই আমরা আজকে আলোচনা করব আমাদের ভাষা রীতি। আমরা জানি পৃথিবীতে ৭,৫০০-এর বেশি ভাষা আছে। পৃথিবীতে কতটুক ভাষা আছে? ৭,৫০০। বাংলা এটা আজকে আমরা দেখতেছি। এখান থেকে সাধারণত ১ নাম্বার বা ২ নাম্বার থাকেই। এটা থাকা লাজিম, আবশ্যক। একটা ক্লাস বা এই অধ্যায় থেকে আমাদের ২ নাম্বার থাকে, এজন্য আমাদের এটা কমপ্লিট করতে হবে। দুনিয়ার ব্যস্ততা থাকবে, জানেন। ইতিমধ্যে এনটিআরসির চেয়ারম্যান থেকে যতটুক জানা যাচ্ছে যে মার্চেই যদি সার্কুলার হয়, সেক্ষেত্রে মে মাসে গিয়ে পরীক্ষা হবে। তার মানে আমরা গড়ে ৪ মাস সময় পাচ্ছি। ৪ মাসের মানে ১২০ দিন সময় পাচ্ছি। ১২০ দিনের মধ্যে আমাদের কি বলে ৪০ মিনিমাম ৮০টা ঘন্টা আমাদের ক্লাস থাকবে, ৮০ ঘন্টা ক্লাস থাকবে। কিন্তু আপনাকে করতে হবে মিনিমাম ৪০০ ঘন্টা, মিনিমাম ৪০০ থেকে ৫০০ ঘন্টা পড়তেই হবে। ডিভাইস পার্টি থাকবে, কে থাকবে না থাকবে এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো আমরা কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছি। আমরা জানি দুটো আলাদা, যদি পাস মার্ক ৮০ও থাকে, আমাকে ১২০ নাম্বারের বেশি পেতে হবে। এর জন্য কোনো টপিক, কোনো বিষয়টাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। সাবজেক্টিভ ১০০ হোক, জেনারেল ১০০ হোক, যাই হোক হবে, অসুবিধা নাই, কিন্তু এগুলা থাকবে, এটা বাধ্যতামূলক, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ১০০ হোক বা ১৪০ হোক, দুইটাই মাদ্রাসার জন্য লাভ। ১০০ হইলেও মাদ্রাসার জন্য লাভ, যদি ১৪০ হয় তাও মাদ্রাসার জন্য লাভ। সেক্ষেত্রে ওইটা নিয়ে আমাদের কথা না বলে আমরা আমাদের কাজে যাই। পৃথিবীতে ৭,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে আমরা জানি। এর মধ্যে থেকে লিখিত আছে ৩,৫০০ ভাষা, মানে ৩৫০০ ভাষা লিখিত আছে। ৩৫০০ ভাষার লিপিমালা আছে, এটা লিখিত। কিন্তু এই ৮৫০ কোটি মানুষের মধ্যে ৭,৫০০ ভাষা সারা পৃথিবীতে পড়ে আছে। সেটা কিছু জীবিত আছে, কিছু মৃত আছে, যার মধ্য থেকে ইন্টারন্যাশনালি আমরা যেগুলা দেখি ৭০ থেকে ৮০টি ভাষা পৃথিবীব্যাপী সমাদৃত। বাকিগুলা গোষ্ঠী ভিত্তিক। বাকিগুলা কি ভিত্তিক? গোষ্ঠী ভিত্তিক। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা দেখলাম পৃথিবীতে ৭,৫০০ ভাষা প্রচলিত আছে।
মানুষ এতগুলো ভাষায় কথা বলে, আমরা কয়টাই বা জানি? আমার এই ছোট্ট সোনার বাংলায় 18 কোটি মানুষের মাঝেও 45টা ভাষা বিরাজমান। কয়টা ভাষা? 45টা ভাষা বিরাজমান। কেন? কারণ 45টা জাতি বাংলাদেশে বসবাস করে। 45টা জাতি, যেটা ভারতে যদি আমরা দেখি 2300 জাতির বসবাস হচ্ছে ভারতে। কত? 2300 জাতির বসবাস ভারতে, প্রায় 150 কোটি মানুষ, যার মাঝে মাত্র 40 কোটির মতো ভারতে মুসলমানের বসবাস। তাহলে এই পৃথিবীতে এতগুলো ভাষা, কিন্তু পৃথিবীর ভাষার মধ্যে থেকে আমাদেরও তো একটা ভাষা। 7,500 ভাষায় কথা বললে এর মধ্যে আমাদেরও তো একটা ভাষা আছে। লিখিত 3,500-এর মধ্যে আমাদেরও তো একটা ভাষা আছে। আমাদের ভাষার নাম কি? আমরা জানি আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমরা আজকে কথা বলবো বাংলার উৎপত্তি এবং ক্রমবিকাশ থেকে। এই বাংলাটা কোথা থেকে এসেছে, এটার এটার শুরুটা কোথা থেকে, স্টার্টিংটা কোথায় এবং ইন্ডিংটা কোথায়, এই বিষয়গুলো আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? এবার আমরা আসি পৃথিবীতে। আমরা জানি পৃথিবীতে 2টা ভাষা ভাগে বিভক্ত। ভাষাগুলোর সূচনাই হয়েছে 2টা ভাগে। কয় ভাগে? পৃথিবীর ভাষাগুলোর সূচনা 2 ভাগে। একটা হচ্ছে প্রাক আর্য, আর একটা হচ্ছে আর্য। পৃথিবীতে আজ থেকে 4,000 বছর আগে, কত হাজার বছর? 4,000 বছর আগে আর্য ভাষার জন্ম হয়। এই আর্য ভাষার পূর্বে যেই ভাষাগুলো ছিল, যে কথাবার্তাগুলো ছিল, ওগুলা প্রাক আর্য নামে পরিচিত। কি নামে পরিচিত? প্রাক আর্য। পৃথিবীতে 4,000 বছর আগে যেটা এসেছে, আর্য এসেছে, তারও 1000 খানিক বছর আগে প্রাক আর্যর প্রচলন। প্রাক আর্যটা 4 ভাগে বিভক্ত: নেগ্রিটো, অস্ট্রিক, দাবরির, বর্ছিনীয়। তাহলে প্রাক আর্য কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। প্রাক আর্য কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। এই প্রাক আর্যরা এই জন্য বলে বাংলা ভাষা আমরা যে কথা বলি, আগে তো ছিল সংস্কৃত। এই ভাষার বয়স 5,000 বছর। কত বছর? 5। প্রায় 5,000 বছর আগে এই বাংলা ভাষার উৎপত্তি হলেও মাত্র প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর 1899 1900 থেকে শুরু হয়ে প্রায় 1000 বছর ইংরেজি ভাষা, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ যেই উপাসনালয় ছিল, ওখান থেকে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এই 2 ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষার সূচনা, যার 1000 বছরে সারা পৃথিবী ছড়িয়ে গেছে। 249টি দেশে ইংরেজি ভাষা চলে, যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সারা পৃথিবীতে কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিচিত। কিন্তু 5,500 বছর এই বাংলার বয়স, কিন্তু এটা মাত্র 30 কোটির মধ্যে সীমাবদ্ধ। আর 850 কোটি মানুষই জানে যে ইংলিশ। এই জন্য আমাদের তাহেরি সাহেব বলেছিল, আই নো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই কমেন্ট আপনারা জানেন, আই নো। তাহলে আমরা দেখলাম এই প্রাক আর্যরা এই বাংলার জমিনে আসে। পাক ভারত উপমহাদেশে প্রাক আর্যরা সর্বপ্রথম আসে। তাদের মধ্যে সর্বপ্রথম যেই জাত এসেছিল, এটা হচ্ছে নেগ্রিটো। এরা কেমন? কালো কুচকুচে মানুষ, লম্বা চূড়া, নাক চওড়া, তারপরে দাঁত এই রকম বেসকাইন্না। নেগ্রিটো। এরা আসার পরবর্তী সময় অস্ট্রিকরা এই দেশে, এই ভারত উপমহাদেশে এসেছে। অস্ট্রিক এরা এসে নেগ্রিটোদের সাথে মারামারি করে নেগ্রিটোদেরকে বিদায় করে দিয়েছে। পাক ভারত উপমহাদেশে নেগ্রিটোদের অস্তিত্ব ছিল ততদিন, যতদিন না অস্ট্রিকরা এসেছে। অস্ট্রিক এর আরেকটা নাম হলো জেলে জাতি। কি জাতি? অস্ট্রিকদের আরেক নাম জেলে অথবা নিষাদ জাতি। তাহলে আমরা দেখি অস্ট্রিকরা যখন এই পাক ভারত উপমহাদেশে ঢুকেছে, তখন নেগ্রিটোদের সাথে মারামারির মাধ্যমে নেগ্রিটোরা বিদায় নিয়েছে, এরা এখানে অবস্থান করলো। এর পরবর্তী সময় এসেছে দাবরির। এই অস্ট্রিক এবং দাবরির প্লাস আর্য, এই 3টা মিলেই বাংলা ভাষার জন্ম। এই জন্য এটাকে বলা হয় মিশ্রণ। এই জন্য এটাকে কি? মিশ্রণ বলা হয়। এই জন্য এটাকে মিশ্রণ বলা হয়। তাহলে পৃথিবীতে 4,000 বছর আগে আর্যরা এসেছে, তারও 1000 খানিক বছর আগে প্রাক আর্যরা এসেছে।
যার মধ্য থেকে অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য দিয়েই হয়েছে আর্য পূর্ব বাঙালি। কি হয়েছে? আর্য পূর্ব বাঙালি। এছাড়া এসেছিল বোটচিনীয়রা, তারাও বেশি সুবিধা করতে পারে নাই। বোটচিনীয়রাও এসেছে, তারাও বেশি সুবিধা করতে পারে নাই। এই মিশ্রণ বাঙালি জাতি সংকর জাতি কেন বলা হয়? বিভিন্ন মিশ্রণের মাধ্যমে চলে এসেছে, এ কারণে বলা হয়। তাহলে আমরা দেখলাম অস্ট্রিক, দ্রাবিড়, আর্য মিলেই আর্য পূর্ব বাঙালি। অস্ট্রিক, দ্রাবিড়, আর্য মিলেই কি আর্য পূর্ব বাঙালি। তিনটার সমন্বয়, একটা হচ্ছে অস্ট্রিক, অস্ট্রিক, দ্রাবিড়, এই দুইটা প্লাস আর্য, এই তিনজন মিলে কি হয়েছে? তিনজন মিলে হয়েছে আর্য পূর্ব বাঙালি। আর্য পূর্ব বাঙালি, এই যে বাঙালির একটা লক্ষণ, একটা দৃশ্য, এটা যেইভাবে লেখেন, দ্রাবিড়ও লেখে, জি দ্রাবিড় বা দ্রাবিড়, অবশ্যই সঠিক হচ্ছে দ্রাবিড়, দ্রাবিড়, সঠিকটা কি দ্রাবিড়। থ্যাংক ইউ সাইদ আহমেদ সাহেব। আচ্ছা, তাহলে আমরা জানি যে বাংলার আদি যেই জনগোষ্ঠী, তাদের ভাষা ছিল অস্ট্রিক। এই যে আর্য পূর্ব বাঙালি, মূলত ওই যে অস্ট্রিক ভাষাটাই, এটা হচ্ছে প্রাচীন ভাষা, কারণ এরাই বাঙালির সূচনা ঘটাইছে, এরাই বাঙালির সূচনা ঘটাইছে। এজন্য বলা হয় বাঙালিদের আদি গোষ্ঠী হচ্ছে অস্ট্রিক, আদি ভাষাও হচ্ছে অস্ট্রিক। তাহলে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল? অস্ট্রিক। আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল? অস্ট্রিক। আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল বলেন? অস্ট্রিক। এগুলো প্রায় সময় আমরা পরীক্ষায় পাই। এবং এই যে এরা তো আসছে অস্ট্রিক, দ্রাবিড়, কিন্তু এরা কোথা থেকে আসছে? আর্যরাও তো এই দেশে, উপমহাদেশে তো সর্বপ্রথম ছিল প্রাক আর্যরা, অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো, বোটচিনীয়রা। কিন্তু যখন ইরান থেকে আর্যরা এই দেশে এসে বসবাস শুরু করলো, তখন ওই সংমিশ্রণ ঘটাই আর্য পূর্ব বাঙালি হয়ে গেছে, আর্য পূর্ব বাঙালি। তাহলে এই এর মধ্যে থেকেই, হ্যাঁ জি আইয়ুব আলী, অস্ট্রিক, তাহলে এর মধ্যে থেকেই আমাদের সূচনা হয়ে গেছে। এবার আমরা একটু দেখি, একটা জাতির এনা সূচনা হয়েছে, বাঙালি জাতির সূচনা লগ্ন এটা, কিন্তু বাংলা ভাষারও তো একটা সূচনা লগ্ন আছে। বাংলা ভাষার সূচনা লগ্নগুলা কি? আমরা যদি একটু খেয়াল করি, যে পৃথিবীতে বিভিন্ন ভাষা পরিবার আছে, বিভিন্ন কি ভাষা পরিবার আছে, যে পৃথিবীর অনেকগুলো ভাষা গোষ্ঠী আছে, এর মধ্যে একটা হইল ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়, ইন্দো অস্ট্রো এশীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, কত ভাষা পরিবার ছিল। সেমীয়, হেমীয়, অস্ট্রেলীয়, এছাড়া আফ্রিকীয় এবং চীনা তিব্বতীয়, অস্ট্রো এশীয়, অনেকগুলো ভাষা পরিবারের একটা পরিবার হচ্ছে ইন্দো ইউরোপীয়। একটা পরিবার কি? ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয়, জি মাওয়া চৌধুরী, আপনারা এই ফেসবুক ব্যবহার করবেন, একটা অনেকে ফেসবুক লাইট ব্যবহার করেন, যার কারণে অনেকে কমেন্ট করলে আমাদের শুধু কমেন্টেই দেখা যায়, শুধু কমেন্ট দেখা যায়, ক্লাস আর দেখা যায় না। এই জন্য ফেসবুক ব্যবহার করবেন। কোনটা? ফেসবুক, নট লাইক। ফেসবুক ব্যবহার করলে তখন আপনি ভিডিও ক্লাসটাও দেখছেন, নিচে যাদের মন্তব্যগুলো ওই নিচে উঠতে থাকবে। ওকে, আচ্ছা, অনেকেই শুধু মেয়ে মানুষের কমেন্টে লাইক দিচ্ছে, আসলে এগুলা খারাপ জিনিস। হ্যাঁ, ওরা তো আমাদের বোন। বলছিলাম আপনাদের অনেক সময় কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে কথার ধারা হারিয়ে যায়, আবার যদি রিপ্লাইও না দেয় তখন বলে আরেক কথা, যে উনি রিপ্লাই দেয় না, উনি আমাদের কথা শুনে না, বিরক্ত লাইগা যায়। তো এখন কোন দিকে আমি যাব? তো বলছিলাম, পৃথিবীতে যে ভাষা পরিবারগুলো আছে, তার মধ্যে একটা পরিবার হচ্ছে ইন্দো ইউরোপীয় পরিবার। এই পরিবার সারা পৃথিবীতে রাজত্ব করছে, সারা পৃথিবীতে এই পরিবার রাজত্ব করছে।
এই পরিবারের একটা অংশ আজকে আমরা যে ভাষায় কথা বলি, আমরা, আমি, তুমি, সে, আব্বা, আম্মা। তাহলে ইন্দো ইউরোপীয়র দুইটা সন্তান। ইন্দো ইউরোপীয়র কয়টা সন্তান? দুইটা সন্তান। একজনের নাম হইছে কেন্তুম, একজনের নাম কি? কেন্তুম, আরেকজনের নাম হচ্ছে শতম। তাহলে ইন্দো ইউরোপীয় পৃথিবীর ভাষা পরিবারগুলোর একটি, ইন্দো ইউরোপীয় পৃথিবীর ভাষা পরিবারগুলোর একটি, যার ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারগুলোর একটি। অবশ্যই সব এমসিকিউ হবে, সব এমসিকিউ হবে। এর মধ্যে কেন্তুম এবং শতম, কেন্তুম এবং শতম। কেন্তুম ইউরোপীয়দের জন্য, কেন্তুম এটা বড় হয়েছে, বেড়ে উঠেছে, এটা চলে গেছে ইউরোপের দিকে, ইউরোপের দিকে, ইউরোপীয়। আর শতম এটা হচ্ছে এশীয়, শতম এশীয়, এশীয়। এশিয়া মহাদেশে যে ভাষাটা বেড়ে উঠেছে ওইটার নাম হইছে শতম, বা এইটার আরেকটা নাম হচ্ছে ইন্দো ইরানীয়। আরেকটা নাম কি? ইন্দো ইরানীয়। আরেকটা নাম কি? এশিয়ার আরেকটা নাম ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়। তাহলে আমরা দেখলাম কেন্তুম এরা বড় হয়েছে ইউরোপের দিকে, আর এশিয়ার দিকে ছিল ইন্দো ইরানীয়, এশিয়ার দিকে ছিল কি? ইন্দো ইরানীয়। তাহলে আমরা বলতে পারি আর্য বাঙালির উৎস কি? এইটা কেন প্রশ্ন না? আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। এখন আপনি যদি বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে, তখন আর প্রশ্নটিকে। তা আমরা জানি পৃথিবীতে প্রথম এসেছিল প্রাক আর্যরা, এরপরে এসেছে আর্যরা। একটা আর্যদের নামকরণ করা হয়েছে, এরা আর্য। তাহলে আর্য যদি হয়, তার আগে তো যারা ছিল তাদেরকে আমরা কি বলবো? এর জন্য নাম দেওয়া হয়েছিল প্রাক আর্য। তাহলে প্রাক আর্যের আগে কে ছিল ওইটা তো তথ্যই উঠে আসে নাই, ওইটা কি তথ্য উঠে আসে নাই। তাহলে আমরা দেখলাম ইন্দো ইরানীয়। এই শতম অংশ থেকেই মূলত আমাদের বাংলা ভাষার জন্ম। ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে অনেকগুলো ছিল, যার মধ্যে আমরা যেই ভাষাটা দেখি গ্রিক, ইতালি, জার্মানি, এইগুলা ইউরোপের ভাষার থেকে, কেন্তুম থেকে এসেছে। কি কি? গ্রিক, ইতালি, জার্মানি, এই যে ভাষাগুলো আছে, হিত্তিক, তোখারীয়, হিত্তিক, তোখারীয়, এই দুইটা আবার এশিয়ায় বড় হয়েছে। তাহলে গ্রিক, ইতালি, জার্মানি এই ভাষাগুলো এই কেন্তুম থেকে এসেছে। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন হিত্তিক একটা ভাষা আছে, হিত্তিক, তোখারীয়, তোখারীয়। তাহলে কেন্তুমের অনেকগুলো সন্তান, এই এর মধ্যে থেকে এই দুই সন্তান এরা ইউরোপে জন্ম হলেও তারা তাদের চাচার কাছে এশিয়াতে চলে গেছে। হিত্তিক, তোখারীয় এশিয়া মহাদেশের, বলা চলে যে এশীয় যে ভাষা গোষ্ঠী আছে এর মাধ্যমে চলে এসেছে কেন্তুম থেকে। আবার কেন্তুমে এগুলা কোথায়? যেমন বাল্টোস্লোভিক এবং আলবেনীয়, এই ইন্দো ইরানীয় থেকে জন্ম। বাল্টোস্লোভিক এবং আলবেনীয়, বাল্টোস্লোভিক এইটাও একটা ভাষা, বাল্টোস্লোভিক, আলবেনীয়। এই বাল্টোস্লোভিক এবং আলবেনীয় এরা শতমের সন্তান হয়েও এরা এদের জ্যাঠার সাথে চলে গেছে। কোথায়? এরা এদের জ্যাঠার সাথে ইউরোপ মহাদেশে বেড়ে উঠেছে। এই জন্য আমাদের দাদা হুজুর, যিনি আমাদের দাদা হুজুরকে, আমাদের দাদা হুজুর হয়েছে শতম, দাদা হুজুরের বাপ হইছে ইন্দো ইউরোপীয়। এই শতম থেকেই এসেছে আর্য, শতম থেকে আর্য, শতম থেকে কে? আর্য। তাহলে আমরা যদি সিরিয়াল করি, এটা হচ্ছে আমাদের দাদা হুজুরের আব্বা হুজুর, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে কে? আমাদের যেখানে আমাদের নসব নামা যে শতম, শতম থেকে এসেছে আর্য, শতম থেকে এসেছে কি? আর্য। আর্য থেকে এসেছে প্রাকৃত, প্রাকৃত থেকে এসেছে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে এসেছে বাংলা। তাহলে একটা ভাষা কতটুক বিবর্তনার মধ্যে দিয়ে, কতটুক
বিবর্তনের মধ্যে দিয়ে এখানে আসে, অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই এইটা চলে আসে, বঙ্গকামরূপী হয়ে বাংলায় এসেছে। এটা হচ্ছে আমাদের নসবনামা। তাহলে আমরা দেখলাম আমাদের দাদা হুজুর কেবলার আব্বা হুজুর ইন্দো ইউরোপীয়, ওখান থেকে সন্তান নাতি পুতি এমনি এমনি আস্তে আস্তে আমাদের আজকের বাংলা ভাষায় এসে পৌঁছেছে। এটাই হচ্ছে আমাদের ইতিহাস। এটা কি আমাদের ইতিহাস। এবং আমাদের যিনি এই বাংলা ভাষার আমাদের যিনি আব্বা, ওই বঙ্গকামরূপীর আবার দুই সন্তান, এই বাংলা এবং অসমীয়া। আমাদের আরেকজন কি বলে এটাকে, আমাদের আরেকটা ভাই আছে, ওইটার নাম হইছে অসমীয়া। ওইটার নাম কি? অসমীয়া। এই জন্য বলা হয় বাংলার সহদর হইছে অসমীয়া। বাংলার সহদর কি? অসমীয়া। বাংলার সহদর অসমীয়া। প্রাকৃত প্রাকৃতর আরেকটা নাম হইছে স্বাভাবিক। প্রাকৃত বা স্বাভাবিক, স্বাভাবিক, প্রাকৃত বা স্বাভাবিক বলা হয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম পৃথিবীর ইতিহাসে যেমন জাতেরও সূচনা আছে, ভাষারও সূচনা আছে। জাতের যেমন সূচনা, ভাষারও সূচনা। সুমাইয়া রুনা, এটা লাইভ ক্লাসে। জি, এমন প্রশ্ন করে আবার রিপ্লাই না দিলেও রাগ। তাহলে আমরা দেখলাম বঙ্গকামরূপী থেকেই বাংলা, এবং বাংলার আরেকটা সহোদর আছে, আরেকটা ভাই আছে, উনি যদিও ওনারা এক বাপের এক ফুট, কিন্তু উনি আইসা আরেকটা ভেজাল লাগাই দিয়ে গেছে, অসমীয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? অসমীয়া। যদি বাংলা কোথা থেকে এসেছে? বঙ্গকামরূপী। যদি বঙ্গকামরূপী না দিয়ে প্রাকৃত থাকে, প্রাকৃত দিবেন। যদি দুইটা না থাকে আর্য দিবেন। যদি আর্য তিনটাই না থাকে তাহলে শতম দিবেন। যদি শতম না থাকে তাহলে ইন্দো ইউরোপীয় দিবেন। অসুবিধা কি? আমার পূর্বপুরুষের 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 পূর্বপুরুষ যারটা থাকবে আগে তারটাই দিয়ে দিব আমি। যারটা আগে থাকবে তারটা দিয়ে দিব। বলবে বাংলা ভাষার পূর্বপুরুষ কে? বাংলা ভাষার পূর্বপুরুষ কে? বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? আমাদের কোশ্চেন হয় বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বলেন কোথা থেকে? যদি আমি বলি বাংলা ভাষার উৎপত্তি শতম থেকে, ভুল হবে? হবে না। যদি বলি বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, যদি বলি বঙ্গকামরূপী, ভুল হবে? হবে না। যদি বলি প্রাকৃত থেকে, ভুল হবে না। যদি বলি আর্য থেকে, তাও ভুল না। যদি বলি শতম থেকে, তাহলে যেটা দেবে ধারাবাহিকভাবে আমি ওইটাই উল্লেখ করে দিব। যদি বলে এই যে বাংলা ভাষা কোথা থেকে এসেছে, এটার পূর্বপুরুষকে, এটার উৎপত্তি কোথা থেকে, ইন্দো ইউরোপীয় না ইন্দো ইউরোপীয়, নাকি সেমীয়, নাকি হেমীয়, নাকি আফ্রিকীয়, কোনটা? তখন আপনি বলবেন এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। এটা কি? ইন্দো ইউরোপীয়। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখি যে ভারতীয় লিপি। এবার আমরা আসি, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম। কয়টা জিনিস দেখলাম? একটা হইছে জাতির উৎপত্তি, একটা আমরা কি দেখলাম? জাতির হিস্ট্রি, আরেকটা দেখলাম ভাষার হিস্ট্রি। এবার আমরা আসবো লিপিমালা, আমরা যে লিখি। তাহলে তিনটা জিনিস জানলে আমরা বলতে পারবো যে আজ বাঙালি, আমরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস জানি, আমরা আমাদের কথা বলার ইতিহাস জানি, আমরা আমাদের লেখার ইতিহাস জানি। তিনটা ইতিহাসেই আমাদের জন্য একজন মানুষ হিসাবে যেমন প্রয়োজন, পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ। তেমন কি গুরুত্বপূর্ণ। নজরুল ইসলাম মিয়াজি, ইন্দো ইউরোপীয় কেন বলা হয়েছে? পৃথিবীতে ভাষার 6 থেকে 7টি পরিবার আছে। যেমন ইন্দো ইউরোপীয়, এটা একটা পরিবার। হেমীয় একটা পরিবার। সেমীয় একটা পরিবার। অস্ট্রো এশীয় একটা পরিবার। আফ্রিকীয় একটা পরিবার। দাবরেরীয় একটা পরিবার। তাহলে 7টা পরিবারের একটা পরিবার হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই পরিবারের উত্তরাধিকার সূত্রে আস্তে 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 বাংলা চলে এসেছে। এইটার উত্তরাধিকার সূত্রে এটা আসছে। নজরুল ইসলাম সাহেব, আমার কথা বুঝতে পারছেন?
কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের যে লিপিমালা। এই লিপিমালাটা কোথা থেকে এসেছে? এই লিপিমালা কোথা থেকে এসেছে? যে পৃথিবীর প্রচলিত যেই বলা হয়ে থাকে ভারতীয় লিপি থেকেই বাংলা লিপির উৎপত্তি। ভারতীয় লিপি থেকেই কি বাংলা লিপির উৎপত্তি? ভারতীয় লিপি থেকে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতীয় লিপি থেকেই বাংলা দুইটা ভাগে, ভারতীয় লিপি দুইটা অংশ, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। প্রাচীন, হ্যাঁ, প্রাচীন ভারতীয় যে লিপিমালা দুইটা, খরষ্টি লিপি, খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি কোথা থেকে লেখে? একটা বাম দিক থেকে লেখে, আর খরষ্টি লিপি ডান দিক থেকে। খরষ্টি লিপি কি ব্রাহ্মী, এটা লেখে বাম দিক থেকে। এই লিপিটা কোথা থেকে? বাম দিক থেকে লেখে, বাম দিক। আর খরষ্টি লেখে ডান দিক থেকে। তাহলে ভারতীয় লিপিটা কোথা থেকে এসেছে? ভারতীয় লিপি এসেছে চিত্রলিপি থেকে। কোন লিপি? চিত্রলিপি থেকেই ভারতীয় লিপির জন্ম। চিত্রলিপি থেকেই ভারতীয় লিপির জন্ম। চিত্রলিপি থেকেই ভারতীয় লিপির জন্ম। তাহলে আমরা দেখলাম প্রাচীন যে ভারতীয় লিপিটা আছে এটা থেকে দুইটা শাখা বের হয়েছে, একটা বাম দিক থেকে লেখে আর একটা ডান দিক থেকে লেখে। একটা বাম দিক থেকে, আরেকটা কি ডান দিক থেকে। আমার কথা বোঝা যায়? আমার কথা বুঝতে পারেন? না বোরিং ফিল করছেন? আচ্ছা, তাহলে আমরা জানি যে একটা বাম দিক থেকে লেখে, আরেকটা কোথা থেকে লেখে? ডান দিক থেকে। এই ব্রাহ্মী লিপির অনেকগুলা উৎস আছে। আমরা জানি ব্রাহ্মী লিপির পাশাপাশি এখানে ব্রাহ্মী লিপির এই তিনটা রূপ আমাদের আমাদের মূলত এইটা থেকেই আমাদেরটা এসেছে। এটা থেকেই আমাদেরটা এসেছে, ব্রাহ্মী লিপি থেকে। মোহাম্মদ ইমাম হোসাইন, নাজিফা তাসনিম। ওকে, আমাদেরটা যেথা থেকে এসেছে। একটু তাহলে আমরা আমরা কোনটা বাংলা লেখি কোন দিক থেকে? ডান দিক থেকে না বাম দিক থেকে বলেন তো? এই যে ব্রাহ্মী লিপি, এর মূলত এই কি বলে বৈধ সন্তান তিনজন। ব্রাহ্মী লিপির বৈধ সন্তান কয়জন? তিনজন। সারদা, কুটিল, নাগর। সারদা একটা হয়েছে কি সারদা, কুটিল, তিন নাম্বার হচ্ছে নাগর। এই ব্রাহ্মীর তিনটা হচ্ছে বৈধ রূপ। তিনটা কি বৈধ রূপ। আর এই কুটিল থেকেই এসেছে বাংলা। কুটিল থেকেই কি এই কুটিল থেকেই এসেছে বাংলা। কুটিল রূপ থেকেই কি এসেছে? বাংলা এসেছে। এদের আরো অনেকগুলো অবৈধ সন্তান আছে, যার মধ্যে সিংহলি, শ্যামী, তিব্বতী, জবদ্বীপ। সিংহলি, সিংহলি এই যে এর অবৈধ কতগুলা সন্তান আছে, যেমন সিংহলি, তিব্বতী, জবদ্বীপ, জবদ্বীপ, এগুলো হচ্ছে এর অবৈধ সম্পদ। ব্রাহ্ম বা ব্রহ্মী বলা হয়, ব্রহ্মী, শ্যামী, ব্রহ্মী, শ্যামী। এছাড়া আরো দুইটা, পাঁচজন অবৈধ সন্তান। এই সিপাই সাপাই যে কি কি করছে আল্লাহ জানে। তাইলে একটা আছে কি ব্রহ্মী, আর একটা হচ্ছে শ্যামী, শ্যামী। তাইলে আমরা জানি এর অবৈধ সন্তান পাঁচটি, আর বৈধ সন্তান বৈবাহিক সূত্র হয়েছে তিনটা, সারদা, কুটিল, নাগর। আর এই কুটিল মেজ সন্তান থেকেই এসেছে আমাদের বাংলা। আমরা যে কি ডক করে লিখি, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। তাহলে আমরা এই পৃথিবী বাংলাদেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে সম্রাট অশোকের চেষ্টায় কিন্তু এই ব্রাহ্মী লিপির প্রচলনটা হয়েছে। খেয়াল রাখতে হবে, সম্রাট অশোক যদি খরষ্টির দিকে যাইতেন তাহলে আমাদের আরবি লেখা লাগতো, আরবি লেখা লাগতো। আমরা এখন ডান দিক থেকে লিখি। এটা সম্রাট অশোকের অবদান। কার অবদান? সম্রাট অশোকের অবদান। সম্রাট অশোক এই ব্রাহ্মী লিপির প্রচার এবং প্রসার ঘটাইছেন।
তাহলে এবার আমরা ব্রাহ্মী লিপিটা দেখলাম। এর পাশাপাশি আমরা যে বাংলা বলি, বাংলার সহোদর কয়েকটা ভাষা আছে, এর মধ্যে একটা আছে অসমীয়া। একটা কি সহোদর ভাষা হচ্ছে অসমীয়া এবং ওড়িয়া। অসমীয়া এবং ওড়িয়া, অসমীয়া এবং ওড়িয়া। অসমীয়া বাংলার সহোদরা ভাষা হচ্ছে কি অসমীয়া প্লাস ওড়িয়া। ওড়িয়া, ওড়িয়া, অসমীয়া এবং ওড়িয়া হচ্ছে বাংলার সহোদর। বাংলার কি সহোদর। আমরা জানি মৈথিল একটা পৃথিবীতে আরেকটা, ওই সময় আরেকটা নতুন ভাষার নাম ছিল ব্রুজবিল। বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে একটা ভাষা জন্ম হয়েছে। বাংলা এবং মৈথিল ভাষার সংমিশ্রণে, বাংলা প্লাস মৈথিলি, মৈথিলি এই দুইটার সংমিশ্রণে একটা ভাষা হয়েছে, ওইটার নাম হয়েছে ব্রুজবিল। বা এটা এইভাবেও লেখে। তাহলে এই দুইটার সংমিশ্রণে কি হয়েছে ব্রুজ বলি। ব্রুজ বলি। বাংলা এবং মৈথিলি দুইটা মিলে একটা নতুন ভাষার জন্ম হয়েছে, এই দুইটার মিশ্রণ, ওইটার নাম কি ব্রুজ বলি ভাষা। কি ভাষা? ব্রুজ বলি ভাষা। ব্রুজ বলি ভাষা। এইবার আমরা একটু দেখি, আমরা যে লিপিমালাটা দেখতেছি, এই লিপিমালাটা গঠন হয়েছে সেন যুগে। এই লিপিমালা আমরা যে আজকে লেখি সরয়া, বাংলার বিষয়টা নিয়ে, এই লিপিমালাটা নিয়ে একটু বলি যে বাংলা লিপিমালার গঠন হয়েছে সেন যুগে। গঠন হয়েছে কি সেন যুগে, প্রসার হয়েছে পাল যুগে, স্থায়ী আকার লাভ করছে পাঠান যুগে। পাঠান যুগে। তাহলে গঠন সেন, গঠন হয়েছে সেন যুগে, প্রসার হয়েছে পাল আমলে। পাল আমলে। আর স্থায়ী লাভ করেছে, স্থায়িত্ব লাভ করেছে, স্থায়িত্ব লাভ করেছে পাঠান আমলে। কোন আমলে? পাঠান আমলে, পাঠান যুগে। তাহলে গঠন সেন, প্রসার পাল, স্থায়িত্ব লাভ করে পাঠান। এই তিন সময়ের মধ্যে দিয়ে আজকের বাংলা ভাষার স্থায়িত্ব বেড়েছে। আজকে আমরা যেটা দেখতেছি, আজকে আমরা যেটা দেখতেছি এটার স্থায়িত্ব এভাবেই এসেছে। কথা কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আর আমরা যে আধুনিকতার মধ্যে আছি, কিসের মধ্যে? আধুনিকতার মধ্যে। এজন্য বলা হয় আধুনিক লিপির জনক হইছে পঞ্চনন কর্মকার। কি নাম? পঞ্চনন। পঞ্চনন কর্মকার। পঞ্চনন কর্মকার। আধুনিক আমাদের যদিও প্রায় 7,000 জন এখানে ক্লাসে উপস্থিত থাকার কথা, সেই ক্ষেত্রে কত ভাগ? 14 ভাগের 1 ভাগও উপস্থিত থাকে না। অধিকাংশই ব্যস্ত থাকে, প্রচুর ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যস্ততা আরো বাড়িয়ে দিক, কিছু করার নাই। তারা আবার আগামী বছর কাজ করবে। এর মধ্যে আমাদের আমাদের তো গত 1 বছর থেকে কতবার যে ক্লাস হয়েছে, প্রায় 1.5 বছর থেকে এই গ্রুপটাকে আমি টানতেছি, 1.5 বছর থেকে। আইয়ুব আলী উর্দু কোথা থেকে এসেছে? আমাদের তো ওইটা দেখার বিষয় না কোথা থেকে, ওইটা ওই উর্দুতে যারা কথা বলে, যাদের ভাষা উর্দু, তারা ওইখানে ওইখানে যাবে। আমি এতটুকুই। তাহলে আমরা দেখলাম 3টা জিনিস, আমার যে জাতি আছে, যেই ভাষা আছে, যেই লিপি আছে, এই 3টা জিনিসের মধ্যে দিয়ে বাংলা ভাষার ইতিহাসটুকু আমরা কমপ্লিট করলাম। এবার এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনাকে কি মাথায় রাখতে হবে, এটা আপনাকে মুখস্থ করতে হবে। আপনি বারবার দেখেন এই জিনিসগুলা, আপনি শুনলেও দেখবেন আস্তে আস্তে মনে থাকবে। নাটক না দেখা এগুলা শুনেন, লাভ হবে। ওগুলা দেখে তো লাভ নাই যদি 2-4টা আপনার জন্য থাকে। তাহলে এরপরে আমরা দেখি যে আমাদের বাংলা সাহিত্য চলে এসেছে, এই যুগ শেষ। এবার আমরা আমাদের নিজের ঘরোয়া পরিবেশের মধ্যে আসছি। কোথায় আসছি? ঘরোয়া পরিবেশের মধ্যে আসছি। ঘরোয়া পরিবেশ। ঘরোয়া পরিবেশ মানে
আমরা জানি বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন, বাংলা সাহিত্যের কি যে যুগ বিভাজন, এর মধ্যে এটা শুরু হয়েছে খুব বেশি পুরান না, 650 থেকে। কোথা থেকে? 650 থেকে, 650 খ্রিস্টাব্দ থেকে যেই 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল প্রাচীন যুগ। 1200 খ্রিস্টাব্দ, 650 থেকে 1200 কি, এইটা হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের যে সাহিত্যগুলো লেখা হয়েছে ওগুলা সব ধর্মকেন্দ্রিক এবং ধর্ম ও গোষ্ঠী কেন্দ্রিক। তাহলে প্রাচীন যুগের যত সাহিত্য লেখা হয়েছে এর মধ্যে মঙ্গল কাব্য আছে। এর মধ্যে কি আছে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের মধ্যে আমরা দেখি মঙ্গল কাব্য আছে। এরও প্রাচীন হচ্ছে চর্যাপদ। কা তরু পাঞ্চবিড়াল চঞ্চল চিয়ে পৈঠাকাল, কা তরু পাঞ্চবিড়াল, ওই সংস্কৃত ভাষা চর্যাপদ, বহু লাইনের একটা বই। তাহলে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে এইটা কি, এটা প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের সাহিত্য ছিল ধর্মকেন্দ্রিক এবং গোষ্ঠীকেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক এবং গোষ্ঠীকেন্দ্রিক। এর পরবর্তী সময় 1201 থেকে 1800 পর্যন্ত, 1201 থেকে 1800 পর্যন্ত আমরা যেটা দেখি ওইটা হচ্ছে আমাদের মধ্যযুগ। ওইটা কি যুগ? মধ্যযুগ। মধ্যযুগ, মধ্যযুগ এইটাও ধর্ম নির্ভর। তাহলে এই মধ্যযুগ এইটা হচ্ছে শুধু ধর্ম নিয়ে, আর এটা হচ্ছে ধর্ম এবং গোষ্ঠী নিয়ে। কি? ধর্ম প্লাস গোষ্ঠী। আমাদের অনেকেই আছে আসলে, অনেক সময় আমরা এই ভিডিওগুলো আমাদের সামনে চলে আসে যে আজকের এক ক্লাসেই 10 নাম্বার থাকবো, তো উনি 20-30টা কোশ্চেন সলভ করে, 20-30টা প্রশ্ন সলভ করে দিয়ে ওনার আজকের ক্লাস শেষ, এর মধ্যে থেকে 10 নাম্বার কমন। তো এইভাবে করতে গিয়ে আমাদের অনেকেই বা অনেক সময় আমরা এমন মেসেজ পাই যে হুজুর এইভাবে এই সিরিয়াল ভিত্তিক আলোচনা না করে শুধু আমাদের কিছু প্রশ্ন পড়ান। মনে করেন আপনাকে আমি 20টাই প্রশ্ন করাইলাম, 20টা প্রশ্ন পড়াইলে 40 বা 80টা তথ্য দিলাম, কিন্তু আমি যে ধারাবাহিকভাবে বলার কারণে আপনার ব্রেনে এটা চলতেছে, ওইভাবে প্রশ্ন সলভ করালে শুধু মাথায় কিছুই থাকবে না, মজা লাগবে দেখতে, কি স্বাদ, আরে হো হো এটার উত্তর এটা, ঘ ঘ ঘ ঘ লাফাইতে থাকবো, ঘ উ স ক নাম্বার, ভাল লাগে। 20টা প্রশ্ন সলভ করাইলে মোটামুটি 40টা প্রশ্নের উত্তর হইয়া যাইব। এটা দেখতে স্বাদ, কিন্তু বাস্তবে এটার ফলাফল শূন্য। কিন্তু আপনি যদি একটা অধ্যায়কে পরিপূর্ণ ধারণ করতে না পারেন তখন দেখবেন আপনি খুব পেরেশানির মধ্যে পড়বেন। আপনি বলেন এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়িয়েছি, যতগুলো কথা বলেছি, প্রত্যেকটাই একটা তথ্য। শুধু বিসিএস না, নিবন্ধন বলেন বা যেখানেই বলেন, যখন এই ভাষারীতি থেকে কোনো প্রশ্ন আসবে, যে উৎপত্তি থেকে যদি আসে, লিপি থেকে যদি আসে, গোষ্ঠী থেকে যদি আসে, তাহলে এর বাইরে কোনো প্রশ্নই নাই। তাহলে আপনি যখন পরিপূর্ণভাবে পড়বেন তখন আপনি দেখবেন নিজের কাছেও ভালো লাগবে, একটা আস্থা জন্মাবে না কোথা থেকে কোশ্চেন করবে, আমার কোশ্চেন এখান থেকেই হবে, আমার কোশ্চেন এখান থেকেই হবে। ঠিক আছে? তো এই জন্য অনেক, এটা খুব দেখতে স্বাদের হলেও কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন, বাস্তবতা খুবই ভিন্ন। তাহলে আপনারা অনেকেই হয়তো না বুঝে বিষয়গুলা বলে, কিন্তু আমার কথা হইলো আপনাকে করতে হবে। আপনি 1 ঘন্টা ক্লাস করিয়া 10টা প্রশ্নের উত্তর পেয়ে যাইবেন, দুনিয়া এত সহজ না। তাহলে 10 ঘন্টা ক্লাস করলে 100 প্রশ্নের উত্তর হয়ে যাইতো, সব পাস করতে। সব তো আর পাস করবে না, নিজের পড়ার জোরে আপনাকে পাস করতে হবে। নজরুল ইসলাম নিয়াজি, এটা পরবর্তীতে আমি আবার বলবো এই কথাগুলো। এরপরে আমরা জানি যে 1201 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ, এটা ধর্ম নির্ভর ছিল। কি নির্ভর? ধর্ম নির্ভর ছিল। এর পরবর্তীতে আরেকটা জিনিস আছে, সেটা বা 1800 থেকে আমাদের 1860 পর্যন্ত, এটা হচ্ছে আধুনিক যুগ। 1800 থেকে
তাইলে 1800 থেকে 1860 এইটাকে বলে আধুনিক যুগ। কি যুগ? আধুনিক। এবং আধুনিক এক, আধুনিক যুগ দুই ভাগে বিভক্ত। 1860 থেকে বর্তমান, বর্তমান এইটা হচ্ছে আধুনিক পর্ব 2। তাহলে এই হচ্ছে 2। এখানে কি আছে? আত্মচেতনা ও মানবতাবাদ। আত্মচেতনা ও মানবতাবাদ। আত্মচেতনা ও মানবতাবাদ এই আধুনিক যুগের এই লেখার মূল থিম। আত্মচেতনা, আত্মচেতনা ও মানবতাবাদ। মানবতাবাদ এটা কি? এটা হচ্ছে আধুনিক যুগের যত লেখা আছে এই লেখাগুলো এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে আমাদের দুইটা যুগ আছে। এটা তাইলে 650 থেকে বর্তমান পর্যন্ত বাংলা সাহিত্যের যে যুগ, এই বিষয়টা দেখলাম। এর মধ্যে দুইটা বিষয় আছে। একটা হইলো 1201 থেকে 1350 পর্যন্ত। আমরা জানি 1201 থেকে 1350 এইটা হচ্ছে অন্ধকার যুগ। এই অন্ধকার যুগ, এই যুগে কোনো কিছু বলা হয় যে লেখা হয় নাই। এই যুগে কোনো কিছু কি হয় নাই? লেখা হয় নাই। এই যুগে কোনো কিছুই ফিরোজা বেগম কি বলছেন? আচ্ছা, তাহলে অন্ধকার যুগ। আর 1760 থেকে 1860 পর্যন্ত ওইটাকে বলে যুগ সন্ধিক্ষণ। দুইটা জিনিস। এটাকে অন্ধকার যুগ। কেন অন্ধকার বলা হয়? কারণ এই যুগে কোনো তথ্য খুঁজে পায় না, মৌলিক তথ্য, যে সাহিত্যের কোনো বিষয় খুঁজে পায় নাই, এই জন্য এইটা বলা হয়েছে। আর একটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ, 1760 থেকে 1860 পর্যন্ত। 1760 থেকে 1860 পর্যন্ত এই সময়টা কি? এটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। কি সন্ধিক্ষণ? যুগ সন্ধিক্ষণ। আমাদের ক্লাস প্রায় কত মিনিট হয়েছে? 45 মিনিট হয়েছে। অনেকেই হয়তো রাত অনেক হয়ে গেছে, ঘুমাতেও চলে যাবে 9:30টার কাছাকাছি। আরে ঘুম রে, ঘুম 4 মাস পরে যান, একটু শান্তিতে ঘুমাবেন। এখন আর এত কি? এখন আপনাকে পড়তে হবে। আমাদের, আপনি কাজ করেন, মোবাইলটা কাছে রাখেন, রেখে কথা শুনেন, তাহলে তো হয়ে যায়। এগিন কি হরত দেই জুরি জুরি, গালুর ভিতর গুক গুক করি, কন্যা হরিত দেহত না বই সবে সারৈক্যা, খেয়াল নদী ঐক্যা ঐক্যা, সাচনা বইর মৈক্যা, মন্দিহার ডর করি সামনে আইয়ে রে হরিক্যা, মন্দিহার ডর করি সামনে আইয়ে রে হরিক্যা। ঘুমার টাইমতে ঘুম না যাবি, ঘুমার টাইমতে ঘুম না যাবি, হরতি বইলে জুরাস, ডাক মারিলে চোখ মুছি, একার দুই আর হরস, এই রইমা হড়ালে হা বেনিয়া আইমা খেয়াল ছাড়া, তুলি ফেললুম পিডর মারা ফেল করিলে আতিকা, মন্দিহার ডর করি সামনে আইয়ে রে হরিকা। এগিন কি হরত দেই জুরি জুরি, গালুর ভিতর গুক গুক করি, খন্না হরি দেহত না বই সবে সারৈক্যা, খেয়াল নদী ঐক্যা ঐক্যা, সাসনা বইর মৈক্যা, মন্দিহার ডর করি সামনে আইয়ে রে হরিকা। ঘুমার টাইমতে ঘুম না যাবি, হরতি বইলে জুরাস, ডাক মারিলে চোখ মুছি, একার দুই আর হরস, এই রইমা হড়ালে হা বেনিয়াইমা খেয়াল ছাড়া, তুলি ফেললুম ফিডর মারা ফেল করিলে আতিকা, মন্দিহার ডর করি সামনে আইয়ে রে হরিকা। মতিউর রহমান মল্লিক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখে গেছেন, হ্যাঁ, যে পরীক্ষা চলে আসছে, মন দিয়ে পড়ো, ডর জোরে জোরে পড়ো। এখন পড়ার সময়, ঘুমের এখন সময় নাই। যখন ঘুমের সময় তখন ঘুমাও, কিন্তু 11টার আগে ঘুমানো যাবে না। এরপরে আমরা একটু আসি, এরপরে আমরা আসি সাধু ও চলিত ভাষা।
তাহলে আমরা অতটুকু। এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস যুক্ত করতে হবে, সাধু ও চলিত ভাষা। আমরা জানি যে দুই ভাষায় আমরা কথা বলি, একটা শুদ্ধ আরেকটা কি অশুদ্ধ না, একটা বইয়ের ভাষা আর একটা মুখের ভাষা। এই চলিত ভাষার একটা অংশ হচ্ছে আঞ্চলিকতা। চলিত ভাষার একটা অংশ কি? আঞ্চলিকতা। চলিত ভাষার একটা অংশ আঞ্চলিকতা। জায়গা ভেদে অনেক কিছুই হয়, জায়গা ভেদে আঞ্চলিকতা আমরা কি দেখতেছি। নাজিবুল বাসার, জি কতক্ষণ চলবে? অল্প সময়, আমরা আপনাদের আর বেশি সময় নষ্ট করব না। আচ্ছা, তাহলে আমরা জানি বাংলা ভাষার দুইটা রূপ। বাংলা ভাষার কয়টা রূপ? দুইটা। একটা হইছে লৈখিক, আরেকটা হইছে মৌখিক। তাহলে বাংলা ভাষা দুইটা রূপ। তাই আমরা একটু লিখি যে বাংলা ভাষার দুটি রূপ। একটা হচ্ছে লৈখিক, মানে একটা লেখে, আরেকটা হচ্ছে মৌখিক। এই লৈখিক লেখে যেটা, ওইটার একটা হচ্ছে সাধু ভাষা, আর একটা হচ্ছে চলিত ভাষা। একটা সাধু ভাষা, আরেকটা কি? চলিত ভাষা। আর মৌখিকের ক্ষেত্রে একটা হচ্ছে কথ্য, আর একটা হচ্ছে উপভাষা। একটা হচ্ছে কি? কথ্য। একটা কি? কথ্য, আর একটা হচ্ছে উপভাষা। একটা কথ্য আর একটা উপভাষা। সাখাওয়াত সাহেব কি বলবেন? আচ্ছা, এই উপভাষাটা হচ্ছে আঞ্চলিক। উপভাষাটা কি? আঞ্চলিক। জি না, ফিরোজা বেগম নতুন আইডি থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি সাধু এবং চলিত ভাষা মূলত আমার কাজ। আর মৌখিকের ক্ষেত্রে আমার একটা হচ্ছে কথ্য, আর একটা হচ্ছে উপভাষা। উপভাষার মধ্যে আমরা জানি প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর ডায়ালগ পরিবর্তন হয়। ডায়ালগ, যে আমরা দেখি আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি যদি দশ দশ কিলো দূরে যাই, তখন তাদের টোন একরকম হবে। আরো 10 কিলো যখন যাব, তখন আরেক টোন হবে। আরো 10 কিলো গেলে আরেক টোন হবে। তো এভাবে যেতে যেতে আমরা দেখি চট্টগ্রামের ভাষার সাথে চাঁদপুর কুমিল্লার ভাষা মিলে না, নোয়াখালীর সাথে ঢাকার মিলে না, ঢাকার সাথে রংপুরের মিলে না, রংপুরের সাথে দিনাজপুরের মিলে না, এই দিনাজপুরের সাথে বরিশালের মিলে না, বরিশালের সাথে সাতক্ষীরার মিলে না, আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? ভাষাগুলো আলাদা হয়ে যায়। ভাষাগুলো কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। আর আপনাদের মেসেজ কমেন্টে রিপ্লাই দিলে তো আমার আর ক্লাস করা হইতো না। অনেকে তো রাগও করে বসে থাকেন। 9টায় ক্লাস, আমাদের তো 8টা 45। অনেকেরই কর্মব্যস্ততা আছে, যার কারণে আমরা 9টায় দিয়ে থাকি। আমার বাসা চাঁদপুর। আর এমন প্রশ্ন, আচ্ছা আমি বলি, আমার বাসা হচ্ছে চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা, 2 নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামে। পড়াশোনা অনার্স মাস্টার্স কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ইংলিশে, কামেল হাজীগঞ্জ জালিয়াতে, এমপিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তারপর আইএলটিএস করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল থেকে। করোনাকালীন সময়ে ওই 6 মাস আমি ছিলাম ইয়েতে, মৌলভীবাজার বড় লেখায় হ্যাকজাস, ওখানে আমি পড়াশোনা করলাম ইংলিশের, এই আইএলটিএস এর জন্য। ওকে। এবং একটা প্রতিষ্ঠানে 17তমতে হয়েছিলাম সহকারী মৌলবী, 18তম ইংলিশ লেকচারার যোগদান করি না। এইটাও ইনশাল্লাহ অল্প কিছুদিনের এই রোজার পরেই এটাও রিজাইন দেব। নিজের ব্যবসা বাণিজ্য আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, লেখালেখি আছে, এভাবেই আমার কাজ চলতেছে। ঠিক আছে, আর এই বিষয়ে আমি আর বলবো না। ওকে, তাহলে আমরা দেখলাম সাধু ভাষা এবং কি চলিত ভাষা। আর মৌখিকের ক্ষেত্রে একটা হচ্ছে কথ্য, আরেকটা হচ্ছে উপভাষা। একটা হচ্ছে কথ্য, আরেকটা কি? উপভাষা। সাধু এবং চলিত ভাষার পার্থক্য কি? সর্বনাম ও ক্রিয়াপদে। সাধু এবং চলিত ভাষা পার্থক্য কি? সর্বনাম। সর্বনাম কি? যেমন আমি, আমি, এইটা হচ্ছে সাধু ভাষা, কিন্তু চলিত ভাষায় হয় আই, আই, আই।
তারপরে সাধু ভাষা তুমি, তুই, করি, করিতেছি, করছি, করতেছি, করিতেছি, করতেছি। তাহলে আমরা দেখি সাধু এবং চলিত ভাষার পার্থক্য হইলো সর্বনাম ও ক্রিয়াপদে। সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহার। ওই যে আমরা সাধু ভাষায় বলি সে, আর চলিত ভাষায় কয় হেজ্ঞায়, হেজ্ঞায়, ওইসা হেজ্ঞায় কই যায়, ওইসা হেজ্ঞায় কই যায়, কই যায়, ওই দেখো সে কোথায় যাইতেছে। তাহলে একটা সাধু ভাষা আর একটা কি চলিত ভাষা। তাহলে দুইটার পার্থক্য কি? সর্বনাম ও ক্রিয়াপদে। সর্বনাম ও ক্রিয়াপদে দুইটার পার্থক্য কোথায়? সর্বনাম ও ক্রিয়াপদে। এবং সাধু ভাষা রাজা রামমোহন রায় সর্বপ্রথম ব্যবহার শুরু করলেন। সাধু ভাষাকে ব্যবহার শুরু করলেন, সাধু ভাষার সূচনা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় সাধু ভাষার ব্যবহার শুরু করলেন। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার বেশি। এটা খেয়াল রাখতে হবে। সাধু ভাষায় কিসের ব্যবহার বেশি? তৎসম শব্দের ব্যবহার বেশি। চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার বেশি। তদ্ভব শব্দের ব্যবহার বেশি। এতটুক তথ্য আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতটুক তথ্য আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর চলিত ভাষার প্রচলন করেন প্রমথ চৌধুরী, যাকে আমরা 9-10 থাকতে বলতাম প্রথম চৌধুরী। তাহলে সাধু ভাষা রাজা রামমোহন রায়, আর চলিত ভাষায় রূপ দিয়েছেন প্রমথ চৌধুরী। কি নাম? প্রমথ চৌধুরী। এছাড়া সাহিত্য বা ব্যাকরণ রিলেটেড আরো কিছু প্রশ্ন, আরো কিছু কথা দিয়ে দেওয়া আছে, এগুলো আপনাকে দেখতে হবে। এরপরে আমরা দেখি বাংলা ভাষার শব্দ। বাংলা ভাষার শব্দ কয়েক ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। বাংলা ভাষায় শব্দ, আমি একটু দ্রুতই যাচ্ছি সামনে, কারণ 1 ঘন্টার বেশি হয়ে গেলে অনেকেই বিরক্ত বোধ করেন যে এত লং টাইম ক্লাস, মোবাইলের দিকে চাইতে কারো চোখ যাই গিয়া, কারো পাও যাই গিয়া, কারো হাত যাই গিয়া, কারো সব যাই গিয়া, যায় অবস্থা। এই জন্য একটু সংক্ষেপ করলাম। বাংলা ভাষার শব্দ। বাংলা ভাষার শব্দ আমরা জানি গঠন অনুসারে দুই প্রকার। গঠন অনুসারে কয় প্রকার? দুই প্রকার। একটা হইছে মৌলিক শব্দ, একটা কি মৌলিক, আর একটা হচ্ছে সাধিত। আরেকটা কি সাধিত শব্দ। গঠন অনুসারে সাধিত, একটা মৌলিক আর একটা সাধিত। আর অর্থ অনুসারে 3 প্রকার। অর্থ অনুসারে কয় প্রকার? 3 প্রকার। গঠন অনুসারে 2 প্রকার, অর্থ অনুসারে 3 প্রকার। অর্থ অনুসারে একটা হইছে যৌগিক, যৌগিক, রূঢ়, যোগ রূঢ়। যৌগিক, রূঢ়, যোগ রূঢ়, এটা হইছে অর্থ অনুসারে। আর উৎপত্তি অনুসারে 5 প্রকার। উৎপত্তি অনুসারে কয় প্রকার? উৎপত্তি অনুসারে অর্থ, আর উৎপত্তি অনুসারে 5 প্রকার। উৎপত্তি অনুসারে কি কি? উৎপত্তি অনুসারে কি কি আছে? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম, অর্ধ তৎসম। তৎসম কি কি আছে? তৎসম, অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি। দেশি আর বিদেশি, এই 5 প্রকার হয়েছে কি উৎপত্তি অনুসারে। অর্থ অনুসারে 3 প্রকার, গঠন অনুসারে 2 প্রকার। ফ্যাস লাগাইয়েন না, এইটা কি ফ্যাস লাগানো যাবে না, ফ্যাস লাগানো যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আজকে এতটুকুই এই বিষয় বললাম। এরপরে আমরা আরেকটু বিষয় বলি, সেইটা হচ্ছে বিরাম চিহ্ন নিয়ে। আর 10 মিনিট সময় দেওয়া যাবে কিনা? 10 মিনিট সময় দেই? আচ্ছা, 10 মিনিট। আপনাদের থেকে বেশি সময় আমি নিব না, আপনাদের অনেক সময়ের দাম আছে। আমি অল্প সময়ের মধ্যে আমার কথা শেষ করতেছি, অল্প সময়ের মধ্যে। বিরাম চিহ্ন থেকে আমাদের সাধারণত একটা প্রশ্ন থাকে, প্রায় সময় আমরা দেখি বিরাম চিহ্ন থেকে। বিরাম চিহ্ন থেকে একটা প্রশ্ন থাকে। তো বিরাম চিহ্নগুলো আমাদের একটু দেখতে হবে। যেমন
আমরা জানি অনেকগুলো বিরাম চিহ্ন আছে। তা আমাদের কোশ্চেন হয় যে কোন চিহ্নের জন্য কত সময় থামতে হয়, কোন চিহ্নের জন্য কত সময় থামতে হয়। এক মিনিট, সরি। কোন চিহ্নের জন্য কত সময় থামতে হয়, যার মধ্যে একটা কি আছে, যেমন ও কোলন ড্যাশ ভাই, খেয়াল করেন কি ডকের কথা কয়, কয় ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি। এই দেখেন, এই যে কোলন ড্যাশ ও কোলন ড্যাশ, আবার এই দুইটা মিললে হয়েছে কি কোলন ড্যাশ। তাহলে কোলন ড্যাশ দাড়ি, বিস্ময় সূচক, প্রশ্নবোধক। তাহলে আমরা 6টা চিহ্ন পাইলাম যে ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি। তাহলে দেখেন এখানে কোলন ড্যাশ দাড়ি, আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এই 6টা 1 সেকেন্ড থামতে হয়। 6টার জন্য কয় সেকেন্ড থামা লাগে? 1 সেকেন্ড থামা লাগে। এটা আপনার খেয়াল রাখতে হবে। ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, এই 6টা চিহ্নের জন্য আপনাকে 1 সেকেন্ড থামতে হবে। এই 6টা চিহ্নের জন্য নতুন বইতে 13টাই দেওয়া আছে। জি, এই 6টা চিহ্নের জন্য 1 সেকেন্ড দাঁড়াতে হবে। ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি। এরপরে কথা বুঝতে পারছেন? তাহলে আমরা দেখলাম 6টা চিহ্নের জন্য 1 সেকেন্ড থামতে হয়। কয়টা চিহ্নের জন্য? 1 বলতে যতক্ষণ, ওইটা পরে। তাহলে ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, এই 6টা চিহ্নের জন্য 1 সেকেন্ড থামতে হয়। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এইবার 2 নম্বরে বলতেছে হাই ব্রো, থামার দরকার নাই, দরকার নাই। হাই ব্রো, হাই মানে হাইফেন, হাই মানে কি? হাইফেন। হাই মানে কি বলেন? হাই মানে হাইফেন। রস্যই ইলেক চিহ্ন, যেটা লোপ করে, ইলেক চিহ্ন, আর ব্রম মানে ব্র্যাকেট। তাহলে আমরা এই 3টা জিনিস, তাহলে হাইফেন কি? হাইফেন, এই 3টার জন্য থামার দরকার নাই। হাইফেন ইলেক চিহ্ন, ইলেক, বা এটা লোপ পায়, এটাকে লোপ পায়, ইলেক চিহ্ন। ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, সুলতানা ম্যাম। হ্যাঁ, তাহলে হাই ব্রো থামার দরকার নাই, তার মানে হাইফেনে থামার দরকার আসেনি, হাইফেনে থামার দরকার নাই, ইলেক চিহ্নতে থামার দরকার নাই। ওই ইলেক চিহ্ন সাধারণত ইংরেজির ক্ষেত্রে আমরা যে বলি হি, এই যে এটা দিয়ে দিলাম, মানে কি? এটা মূলত ছিল হি ইজ, আমি দিয়ে দিছি হিজ। এইটার নাম হয়েছে ইলেক, যেটা আইকে বিলোপ করে দিয়েছে। আইকে কি করে দিয়েছে? বিলোপ করে দিয়েছে। তাহলে এই 3টার ক্ষেত্রে থামাথামির কোনো দরকার নাই। হ্যাঁ, হাইফেন, ব্র্যাকেট, ইলোক চিহ্নে থামতে হয় না। 1 বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। 3 নম্বরে দেখি, 1 বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। দেখেন 1 কমা, 1 নম্বরে কি? কমা। 2 নম্বরে উদ্ধরণ চিহ্ন, কি চিহ্ন? উদ্ধরণ চিহ্ন। আমরা দেখি, তাহলে 1 নম্বরে কমা, 2 নম্বরে উদ্ধরণ চিহ্ন, এই 2টার ক্ষেত্রে 1 বলতে যতক্ষণ সময়,
এই জন্য এক বলতো যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। কমা এবং উদ্ধরণ চিহ্ন এক বলতে যতক্ষণ ততক্ষণ সময় ব্যবহার করবে। আর সেমিকোলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। সেমিকোলন কত? এক বলার দ্বিগুণ সময়। সেমিকোলন, সেমিকোলন কি? এই সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়। সেমিকোলন হলো এক বলার দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময় থামতে হয়, দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। এরপরে আরেকটা আছে বিন্দু। আরেকটা কি আছে? বিন্দু আছে। তাহলে এক বলার সময় সেমিকোলন। জি, জামিউল ইসলাম জিহাদি। এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পিডিএফটা দেওয়া হচ্ছে। এরপরে আমাদের খেয়াল রাখতে হবে কমা, সেমিকোলন, ড্যাশ, তিনটা জিনিস। কয়টা জিনিস খেয়াল করবেন? কমা, সেমিকোলন, ড্যাশ, এই তিনটা জিনিস বাক্যের মাঝে বসে। কোথায় বসে? এই তিনটা বাক্যের মাঝে বসে। বাক্যের মাঝে বসে তিনটা চিহ্ন। বাক্যের মাঝে বসে তিনটা চিহ্ন। বাক্যের শেষে বসেও তিনটা চিহ্ন। বাক্যের শেষে বসে তিনটা। তাহলে বাক্যের মাঝে বসে কয়টা? বাক্যের মাঝে, বাক্যের অন্তরে, বাক্যের মধ্যে। হ্যাঁ, বাক্যের মাঝে বা বাক্যের অন্তরে বসে তিনটা চিহ্ন, আর বাক্যের প্রান্তরে, শেষে বসে তিনটা চিহ্ন। বাক্যের প্রান্তরে বা প্রান্তে, শেষে বসে তিনটা চিহ্ন। তাহলে বাক্যের মাঝে তিনটা, বাক্যের শেষে তিনটা। আমাদের কোশ্চেন হয় যে বাক্যের প্রান্তে কোন চিহ্নটি বসে, বাক্যের মাঝে কোন চিহ্নটি বসে। এছাড়া আমাদের আরো কিছু তথ্য আছে। এবার আমরা একটু আমাদের আজকের পড়ার বিষয়টার দিকে যাই, যেইটা দেওয়া হয়েছে বাংলা ভাষার উপরে। এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। এই যে বাক্যের অন্তরে বসে কমা, সেমিকোলন, ড্যাশ, বাক্যের প্রান্তে বসে কি? এইটা বিরাম চিহ্নের। এগুলার একটু ব্যবহার এক নজর আমাদের দেখতে হবে। যেমন দেখেন, বাংলা লিপির গঠন কার্য কোন আমলে শুরু হয়? আমরা জানি গঠন সেন আমলে। ব্যাকরণ শব্দের উৎপত্তিগত অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদের ব্যবহারে, সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে? এই কোশ্চেনগুলা প্রচুর পরিমাণে এসেছে। কোনোটাই আসে না এমন প্রশ্ন নাই, সবগুলো কোনো না কোনো পরীক্ষায় চলে আসে। মোহাম্মদ সাজাউল করিম কবির সাইদ, 1 ঘন্টার বেশি হলে বোরিং লাগবে। জি, আমি শেষ করে দিতেছি। 3 মিনিট বেশি নেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। চেষ্টা করি 1 ঘন্টার বেশি না নিতে। তাইলে এরপরে আমাদের যেমন বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন বসে? পরিসমাপ্তি মানে বাক্য এখানেই শেষ, এইটা বোঝানোর জন্য দাড়ি বসে। দাড়ি মানে কি? বাক্যটা কমপ্লিট হয়ে গেছে। সম্বোধনের পরে কোন চিহ্ন বসাতে হয়? কমা বসাতে হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করতে হাইফেন বসে। বাক্যের প্রান্তে বসে এমন বিরাম চিহ্ন কয়টি? 3টি। কোন বর্ণের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জায়গায় কোন চিহ্ন বসে? তাহলে আমাদের এইভাবে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলা পিডিএফ এ আপনারা খেয়াল করেন না কেন? অনেকে, আমি বারবার বলেন, কত মানুষকে বারবার পার্সোনালি দেওয়া যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার পিডিএফ, ক্লাসের লিঙ্ক, মডেল টেস্টের লিঙ্ক, তারপরে রেকর্ড ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হয়, এবং গুগল ড্রাইভের লিঙ্কটাও দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে প্লে লিস্টের লিঙ্কটাও দিয়ে দেওয়া হয়েছে। আপনি ওখান থেকে বারবার বারবার দেখবেন, কিন্তু তাও অনেকে, এটা যেমন মডেল টেস্ট অনেক ভিডিও দেওয়া হয়েছে, তাও অনেক অনেক প্রশ্ন জমা হয়ে থাকে। এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে নজর রাখবেন, তাহলে আপনি A to Z তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আজকের জন্য এখানেই সমাপ্ত। আপনাদের যথেষ্ট সময় নষ্ট করেছি,
আপনাদের দামি মূল্যবান গুরুত্বপূর্ণ সময় আর নষ্ট না করে আমি আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। অনেকের সাথেই তো কথা বলা হয় না, ইনশাআল্লাহ। কারো কোনো কিছু আচ্ছা, আর একটা বিষয়, অনেকেই বলে সাবজেক্টিভ 100 জেনারেল 100, এমন হবে কি? বলি যাই হোক, যেভাবেই হোক, আমাদের তো অসুবিধা নেই, আমরা নির্দিষ্ট গতিতে অগ্রসর হচ্ছি। তো সুতরাং ওগুলা নিয়ে আমাদের দেখার বিষয় না, আমাদের প্রস্তুতি নিতে হবে, এ কথাই চূড়ান্ত। সার্কুলার নির্বাচনের পর হবে, এটা ঠিক। হাফেজ ইফতেখার সাহেব, কারণ আমার ব্যবসা বাণিজ্য আছে, এজন্য আমাকে ছাড়তে হবে। দায়িত্ব খুব কঠিন জিনিস, যেই দায়িত্ব পালন করা যায় না ঠিক মতো, ওই দায়িত্ব রাখাও ঠিক না। ইংরেজি লিটারেচার থেকে আমাদের কোশ্চেন হয় না, এজন্য আমরা ইংরেজি লিটারেচার নিব না। বাংলা সাহিত্য থেকে আমাদের কোশ্চেন হয় না, এজন্য ওগুলো আমাদের ক্লাস করার প্রয়োজন নাই। ন্যারেশন থেকে কোশ্চেন হয় না, ন্যারেশন করার প্রয়োজন আমাদের নাই। ভয়েস থেকে কোশ্চেন হয় না, ভয়েস লেখার বা ভয়েস বোঝার করার প্রয়োজন আমাদের নাই। তো যেগুলার দরকার নাই ওগুলো আমরা স্কিপ করে যাব, অযথা সময় নষ্ট হবে, ওইটা আমরা করতে রাজি না। বই আগামী মাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি, আমাদের কাজ প্রায় শেষের দিকে, রিভিশন সহ সেই বিষয়গুলোর মধ্যে চলে আসবে। ঠিক আছে। পরবর্তী ক্লাস ম্যাথের এমসিকিউ হবে, অবশ্যই এমসিকিউ হবে, এতে কোনো সন্দেহ নাই। এমসিকিউ হবে, এতে কোনো কি সন্দেহ নাই। জাবের আহমদ, থ্যাংক ইউ। তাহলে ইনশাল্লাহ আপনারা নিয়মিত ক্লাস করেন। অন্তত আপনি 1 ঘন্টা ক্লাস করা মানে 50টা হলেও তথ্য শিখবেন ইনশাআল্লাহ। 50টা হলেও তথ্য আপনার জানা হয়ে যাবে। এই জন্য আপনি নিয়মিত ক্লাস করেন। পড়াশোনা কারোই ভালো লাগে না, এটা বিষের মতো, কিন্তু এই বিষ যদি আপনি দেহে সঠিকভাবে রাখতে পারেন, তাহলেই এই বিষ আপনার জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। অবশ্যই বারবার দিতে পারবেন, 24 ঘন্টা পরে আবার মডেল টেস্ট দিবেন, কোনো অসুবিধা নাই। জি, দিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইবতেদায়ী কারির সাবজেক্টিভ শুধু তাজবিদ যুক্ত হবে। ওকে, ধন্যবাদ। আমাদের আসলে অনেকেরই 1 ঘন্টার বেশি অপছন্দনীয়, আমরাও কারো বিরক্তির কারণ হচ্ছি না। এখানেই সমাপ্ত করলাম। অবশ্যই ডাউনলোড করা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।